আমাদের চারপাশে ঘটে যাওয়া কিছু অস্বাভাবিক এবং ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে আমরা আসছি আপনার সামনে। তাহলে আর দেরি কিসের? আলো নিভিয়ে শুনতে থাকুন আমাদের আজকের এপিসোড। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকের এপিসোডটি কেন অত স্পেশাল? কারণ আজকের এপিসোডের প্রতিটি ঘটনায় রয়েছে টান টান উত্তেজনা। যদি মনোযোগ সহকারে আজকের এপিসোডটি শোনেন তাহলে ভয়ে আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। তাই বিশ্বাস করা এবং না করা একান্তই আপনার ব্যাপার। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। আমি শহীদুল বলছি, সিলেটের সুনামগঞ্জ থেকে। 12 বছর প্রবাসে থেকে এখন বাংলাদেশে ব্যবসা করি। আমি ব্রাজিলের ভিভোসিম কোম্পানিতে চাকরি করতাম। সেখানে আমার কয়েকজন বন্ধু ছিল, যাদের মধ্যে একজনের নাম ছিল লুইস। লুইস আমাকে তার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা শুনিয়েছিল, যা অত্যন্ত ভয়ঙ্কর ও রহস্যময়। আমি লুইসের মতো করে ঘটনাটি আপনাদের কাছে শেয়ার করছি। বলছে লুইস, আমরা 5 জন বন্ধু মিলে সিদ্ধান্ত নেই আমরা অ্যামাজনে ঘুরতে যাব। অ্যামাজন নিয়ে অনেক রহস্যময় ঘটনা শুনেছি, তাই আমরা অ্যামাজনে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেই। আগেই বলেছি, এই ঘটনাটি যতটা ভৌতিক ততটা রহস্যময়, এবং এই ঘটনার প্রতিটি পরতে পরতে রয়েছে মৃত্যু এবং ভয়। আমরা আমাদের ব্যাগ গুছিয়ে অ্যামাজনের উদ্দেশ্যে রওনা দেই। আমরা সকলেই ছিলাম ব্রাজিলের স্থানীয় বাসিন্দা। সাধারণ যারা অ্যামাজনে ঘুরতে যায় তারা ট্যুরিস্ট জায়গাগুলো ঘুরে চলে আসে, ভিতরে ঢোকে না। কিন্তু আমাদের সিদ্ধান্ত আমরা ভিতরে ঢুকবো। প্রথম দিন আমরা ট্যুরিস্ট জায়গাগুলো ঘুরে নিলাম এবং রাতের বেলা একটা জায়গায় তাঁবু গেড়ে সেখানে রাত কাটালাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমরা ভিতরের উদ্দেশ্যে যাত্রা করলাম। পুলিশের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আমরা পালিয়ে ভিতরে প্রবেশ করি। বেশ ভালোই লাগছিল, নতুন নতুন অভিজ্ঞতা। চারিদিকে শুধু গাছ আর গাছ। এমন এমন গাছ রয়েছে যার বয়স 200 থেকে 300 বছরের বেশি। আমরা এমন এমন জায়গা দিয়ে হেঁটেছি যেখানে সূর্যের আলো পৌঁছায় না। আমাদের কাছে মোবাইল ফোন ছিল। মোবাইল ও টর্চ চার্জ করার জন্য পাওয়ার ব্যাংক নিয়েছিলাম সাথে। এই পাওয়ার ব্যাংক সূর্যের আলো পেলেই চার্জ হয়। নতুন নতুন ধরনের পাখি, গাছগাছালি, নানা প্রকারের পশু পাখি আমরা সেখানে দেখেছি। খুব এনজয় করছিলাম। যতই ভিতরে যাচ্ছি ততই যেন নতুনের ভিতরে হারিয়ে যাচ্ছি। আমরা সকলে বুট পরা ছিলাম। আমরা সামনের দিকে হাঁটছি। হঠাৎ একটি সাপ আমাদের এক বন্ধুর পা জড়িয়ে ধরে। ভাগ্য ভালো ছিল যে বুট পরেছিল। বুটের উপর দিয়ে সাপ একটি কামড় দিয়েছে, কিন্তু সাপ মামা সফল হতে পারেনি। আমার বন্ধু পা দিয়ে সাপটিকে জায়গায় পিষে ফেলে। সেদিন ঘোরাফেরা করে জঙ্গলের ভিতরে আমরা একটা জায়গায় তাঁবু গাড়ি। শুকনো খাবার খেয়ে সকলে ঘুমিয়ে পড়ি। রাত তখন 12টা হবে। তাঁবুর বাহিরে কোনো প্রাণীর গোঙানির শব্দ পাই। আমি আমার তাঁবুর হালকা একটু চেন খুলে বাইরে দেখতে পাই কয়েকটি বাঘ আমাদের তাঁবুর সামনের দিকে দাঁড়িয়ে আছে। বাঘ দেখে আমি ঘাবড়ে যাই। সেই ছিদ্র থেকে আমি বাঘদের নজরদারি করছিলাম। আমি দেখতে পেলাম বাঘগুলো আমাদের 5টি তাঁবুর ভিতর থেকে একটি তাঁবুর উপরে ঝাঁপিয়ে পড়ল। মিনিটের ভিতর তাঁবুর কাপড় ছিঁড়ে ফেলে ঘুমিয়ে থাকা আমার সেই বন্ধুর উপরে ঝাঁপিয়ে পড়ল। এই শব্দ পেয়ে বাকিরা সবাই উঠে যায় এবং যে যার মতো পালিয়ে গেল। আমরা নিশ্চিত ছিলাম সেই বন্ধুকে বাঘে খেয়ে ফেলেছে, কিন্তু আমরা যে যার মতো যেদিকে পেরেছি সেদিকে পালিয়ে গেছি। এখন আমরা সবাই একে একে ছন্নছাড়া। কে কোথায় আছে কেউ জানি না। কারো কাছে মোবাইল লাইট নেই হয়তো। আমি অবশ্য মোবাইল লাইট নিয়ে এসেছিলাম, কারণ আমি আগে সজাগ হয়ে প্রস্তুতি নিয়ে বসেছিলাম। যদি পালানোর প্রয়োজন হয় তাই প্রয়োজনীয় জিনিসগুলো সাথে নিয়েছিলাম। তবে পাওয়ার ব্যাংক ওখানে ভুলে ফেলে এসেছি। বাঘের ভয়ে এলোপাথারি হয়ে এদিকে সেদিকে দৌড়াদৌড়ি করতে করতে কতদূর যে চলে গিয়েছি আমি নিজেও জানি না। হঠাৎ থেমে দাঁড়ালাম। মনে পড়ে গেল বন্ধুদের কথা। চিৎকার দিয়ে স্মিথ স্মিথ বলে ডাকতে শুরু করলাম। একে একে সকল বন্ধুদের নাম ধরে ডাকতে শুরু করলাম, কিন্তু কারো কোনো সাড়া শব্দ পেলাম না। কে কোন দিকে চলে গিয়েছে আমি জানি না। আমি তো যথারীতি ভয় পেতে শুরু করেছি। মোবাইল বের করে লোকেশন দিয়ে জঙ্গল থেকে বের হওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু মোবাইলে নেটওয়ার্ক সিগন্যাল পাচ্ছিলাম না। দুঃখের বিষয়, নেটওয়ার্ক থাকতে লোকেশন অফলাইনে ডাউনলোড করে রাখিনি। আমি আন্দাজ করে জঙ্গল থেকে বের হওয়ার জন্য হাঁটতে শুরু করি। চারিদিকে ঘন অন্ধকার। পাখিরা কিচির মিচির ডাকছে। কখনো কখনো বাঘের গর্জন শুনতে পাওয়া যায়। অনেকবার উচট খেয়ে পড়ে গিয়েছি।
গাছের সাথে বাড়ি খেয়ে রক্তাক্ত হয়েছি। তখন আমার শরীর খুবই ক্লান্ত, আর হাঁটতে পারছিলাম না। ক্লান্ত নিয়ে একটি বড় গাছের শিকড়ের ঢালে শুয়ে পড়ি এবং ঘুমিয়ে যাই। সূর্যের আলো আমার চোখে পড়ায় আমি ঘুম থেকে উঠে পড়ি। আসলে পৃথিবীর যেখানেই যাই না কেন, মহান স্রষ্টার দান সেখানেই উপস্থিত। ঘুম থেকে উঠে আন্দাজ করে আবার হাঁটতে থাকি। বন্ধুদের কথা ভেবে কাঁদতে থাকি। আর আমি কোন দিকে হাঁটছি, কোথায় যাচ্ছি নিজেও বলতে পারি না। তবে আমি জঙ্গল থেকে বের হওয়ার চেষ্টা করছি, এতটুকু বলতে পারি। কখনো কখনো বাঘসিংহের গর্জন শুনে উল্টো দিকে দৌড়ে পালাই এবং এমন এমন প্রাণী দেখতে পাই যা অতি ভয়ঙ্কর। যখনই ভয়ঙ্কর কিছু দেখি তখনই দৌড়ে পালাই। এভাবে ছোটাছুটি করছিলাম এবং কখনো কখনো হাঁটছিলাম। আবার সন্ধ্যা ঘনিয়ে এলো। আমি নানাভাবে আমার মোবাইলটিকে স্যাটেলাইটের সাথে কানেক্টেড করার চেষ্টা করছিলাম। যেহেতু পাওয়ার ব্যাংক ফেলে এসেছি, মোবাইলে অল্প চার্জ আছে। সন্ধ্যার পরপরই আমি আমার মোবাইলটিকে স্যাটেলাইটের সাথে কানেক্টেড করতে সফল হই। আমি লোকেশন অন করে দেখতে পাই আমি জঙ্গলের এতটা ভিতরে যে এখান থেকে হেঁটে জঙ্গল থেকে বের হতে 4 দিন সময় লাগবে। তখনই খারাপ লাগতে শুরু করে। এতটা খারাপ লাগছিল সেখানেই বসে পড়ি। মোবাইলে লোকেশন ধরে হাঁটতে শুরু করি। তখন রাত 1টার বেশি। পিছন থেকে বাঘের গর্জন শুনতে পাই। ঘুরে দেখি কয়েকটি বাঘ আমার পিছনে খোপ পেতে দাঁড়িয়ে আছে। আমি কোনো চিন্তাভাবনা ছাড়াই দৌড়াতে শুরু করি। বাঘগুলো আমাকে ধাওয়া করতে শুরু করে। আমি একাধারে দৌড়াচ্ছি। আমার শরীরে এতটা শক্তি পাই যে বাঘগুলো আমাকে ধরতে পারে না। অনেক দ্রুত দৌড়াচ্ছিলাম। সামনে একটি ঝর্ণা দেখতে পাই। আমি ঝর্ণার খালটিতে পড়ে যাই। কোনো মতে উপরে উঠে আবারও দৌড় দেই। আমি দৌড়াতে দৌড়াতে একটা জায়গায় গিয়ে পৌঁছাই। সেই জায়গায় গিয়ে আমি নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ি। আমার মনে হলো এখন আমার মৃত্যু নিশ্চিত। আমি দেখতে পাই সামনে লক্ষ লক্ষ পোকা। এই পোকাগুলো মানুষের চেয়েও বড়। এদের ভিতরে একটি হাতি পড়ে আছে, আর সেই হাতিটিকে পোকাগুলো টেনে ছিঁড়ে খাচ্ছে। আরও অনেক কঙ্কাল আমি সেখানে দেখতে পাই। এই দৃশ্য দেখে আমার সম্পূর্ণ শরীর কাঁপতে শুরু করে। এই কঙ্কালগুলো হয়তো মানুষের বা প্রাণীরও হতে পারে, আমি সঠিক বলতে পারি না। দূর থেকে 1 মিনিটের মতো এই দৃশ্য দেখলাম। এরপর পিছনে ফিরে অন্যদিকে দৌড়াতে শুরু করি। এবার দৌড়াতে দৌড়াতে একটি জায়গায় গিয়ে আমি পৌঁছাই এবং সেখানে বসে পড়ি। আমি যে জায়গাটায় গিয়ে বসি সেই জায়গাটা মনে হচ্ছিল কোনো সুড়ঙ্গ, কিন্তু এর উপরে গাছপালা রয়েছে এবং এত বেশি গাছপালা যে উপরে কিছুই দেখা যায় না। চারিপাশটা ঝোপঝাড় দিয়ে জায়গাটাকে সুড়ঙ্গের মতো বানিয়ে রেখেছে। আমি সেখানে কিছুক্ষণ শুয়ে বিশ্রাম নেই আর কাঁদতে থাকি। হঠাৎ আমি লক্ষ্য করি আমার মাথার উপরে কিছু শব্দ হচ্ছে। আমি উপরে লাইট মারলে দেখতে পাই উপরে বড় বড় মাকড়সা। এত বড় মাকড়সা যার একটি পা দিয়ে আমাকে কেটে ফেলতে পারবে। তখন প্রায় সকাল ঘনিয়ে এসেছে। আমি সেখান থেকে আবারও দৌড় দেই। কতক্ষণ দৌড়েছি আমি বলতে পারবো না। হঠাৎ দিনের আলো দেখতে পাই। একটি গাছ পড়ে থাকতে দেখে আমি তার উপরে বসে পড়ি। আমি কান্নাকাটি করছিলাম আর নিজের হাতকে বারবার গাছের সাথে বাড়ি মেরে আফসোস করছিলাম, কেন এখানে এলাম। একটু পরেই আমি বুঝতে পারলাম আমি কোনো গাছের উপরে বসে নেই, বরং এটি একটি সাপ। এই সাপটির গায়ে শেদলা পড়ে গেছে। আমি যখন গাছের উপরে হাত দিয়ে বাড়ি মারি তখন আমার হাতে ঘড়ি ছিল, আর ঘড়ির আঘাতে সাপটি হয়তো ব্যথা পেয়েছে। আবারও আমি নিজের প্রাণ বাঁচানোর জন্য প্রাণপণে দৌড়াতে থাকি। আমি এতটা ক্লান্ত ছিলাম যে আমার পক্ষে সামনে চলা আর সম্ভব ছিল না। সামনে জঙ্গলের ভিতরে আঙুর ও জংলি কলা গাছ দেখতে পাই। সেখানে গিয়ে ফলমূল খেয়ে একটি গাছের আড়ালে বিশ্রাম নেই। ক্লান্ত শরীর নিয়ে বিশ্রাম নিতে গিয়ে আমি ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি সন্ধ্যে 7টা বাজে। আফসোস লাগে, সময়টাকে ঘুমিয়ে নষ্ট করলাম। দিনের বেলা সামনে এগোলে পারতাম। আন্দাজ করে সামনে হাঁটতে লাগলাম। হঠাৎ কিসে যেন আমার একটি হাত ধরে বসলো। আমি যখনই হাতটি টান দিলাম, সামনে এনে দেখি কবজি থেকে আমার হাতটি কামড়ে ছিঁড়ে নিয়ে গিয়েছে। এটা কোন ধরনের পশু আমি দেখতে পাইনি। এদিকে হাতের ব্যথায় আমি বেকুল হয়ে পড়েছি, অন্যদিকে নিজের প্রাণ বাঁচানোর জন্য প্রাণপণে চেষ্টা করে যাচ্ছি। ওখান থেকে আবার দৌড়তে শুরু করি। কিছু দূর গিয়ে নিজের শরীর থেকে টি শার্ট খুলে নিজের হাত বেঁধে নেই। এতক্ষণ আমি দৌড়েছি, আমার হাত থেকে রক্ত জঙ্গলের ভিতরে পড়েছিল। রক্তের ঘ্রাণ পেয়ে সেখানে ছুটে আসে বড় বড় জোক। এই রক্তচোষা প্রাণী আমাকে ধাওয়া করে। আমি জঙ্গলের পর জঙ্গল দৌড়াচ্ছি। টর্চের চার্জ প্রায় শেষ। সামনে অল্প অল্প দেখা যায়। এখনও জোকগুলো আমাকে ধাওয়া করে চলছে। আমি হঠাৎ দেখতে পাই সামনে একটি ফাঁকা জায়গা। সেখানে কোনো গাছগাছালি নেই, কিন্তু সেই ফাঁকা জায়গার পরে আবারও গাছগাছালি।
সেই ফাঁকা জায়গা পার হয়ে আবারও যখন জঙ্গলের ভিতরে ঢুকি, সামনে অনেক আলো দেখতে পাই। মনে হয়েছে এখানে মানুষের বসবাস রয়েছে। সেই আলোর দিকে দৌড়াতে দৌড়াতে যাই। গিয়ে দেখতে পাই বড় একটি প্রাসাদ। প্রাসাদের বাইরে দেখে মনে হয় 1000 বছরের পুরাতন একটি প্রাসাদ। কিন্তু প্রাসাদের গেটে দুজন দারোয়ান দাঁড়িয়ে আছে। আমি গেটের সামনে যেতেই তারা দরজা খুলে দ্রুত আমাকে ভিতরে পাঠিয়ে দেয়। আমি ভিতরে প্রবেশ করে কতটা যে শান্তি পেয়েছি একমাত্র আমি বলতে পারি। যাক বাবা, কোনো মানুষের সন্ধান তো পেলাম। হয়তো ভাবছেন ঘটনা শেষ হয়ে গেছে, আর এই ঘটনা ভৌতিক নয়, কিন্তু ঘটনা এখান থেকেই মাত্র শুরু হলো। আমি প্রাসাদে ঢুকে ভিতরে দেখতে পাই এ কোনো স্বর্গ হবে। এই প্রাসাদের বাহিরটা যদিও পুরাতন, কিন্তু ভিতরটা এতটা চাকচিক্যময় যেটা বলে বোঝাতে পারবো না। সেখানে অনেক মানুষ রয়েছে। আমি একা একা পুরো প্রাসাদের 1 থেকে 9 তলা পর্যন্ত ঘুরে ঘুরে দেখি। এত মানুষ রয়েছে, কেউ আমার সাথে কথা বলে না। প্রাসাদের সর্বোচ্চ ফ্লোরে গিয়ে দেখতে পাই আমার সেই বন্ধু রয়েছে এখানে, যাকে কিনা বাঘে খেয়েছিল। আমি দৌড় দিয়ে ওর কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরি এবং বলি, বন্ধু তুই এখানে কিভাবে? বাঘ তোর কোনো ক্ষতি করতে পারেনি, এটা দেখে আমার খুব ভালো লাগছে। আমার বন্ধু আমার নিকট বাকি বন্ধুদের বিষয় জিজ্ঞেস করলে আমি তাকে ঘটনা খুলে বলি। তারপর আমার বন্ধু আমার হাতে কি যেন একটি কাছের পাতা লাগিয়ে দেয়। আশ্চর্যের বিষয়, এক রাতেই আমার হাতটি শুকিয়ে যায়, যদিও আমি একটি হাত হারিয়ে ফেলেছি। এরপর আমার সে বন্ধু আমাকে একটি রুমে নিয়ে যায়। সেখানে একটি লোক একটি রেজিস্টার খাতা নিয়ে বসে আছে। আমার বন্ধু আমার নাম সেই খাতায় লেখায় এবং আমাকে একটি রুম দেয়। এই রুমটি এতটা সাজানো গোছানো, এত সুন্দর, যা আমাদের ব্রাজিলের অভিজাত হোটেলেও নেই। প্রথম খুব খুশি হয়েছিলাম, যাক নিজের একজন বন্ধু তো পেলাম। সে রাতে রুমের ভিতরে খুব সুন্দরভাবে কাটিয়ে দিলাম। খুব সুন্দর ঘুমও হয়েছিল। পরদিন আমি বন্ধুকে বললাম আমরা কিভাবে দেশে ফিরে যেতে পারি, আর এখান থেকে দেশে যেতে কতক্ষণ সময় লাগতে পারে। ও আমাকে যে উত্তর দিয়েছিল তা শুনে আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম। সেই সাথে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম। আমার বন্ধু বলল, এখানে যে একবার আসে সে কখনো এখান থেকে বের হতে পারে না। তুমিও চাইলে এখান থেকে বের হতে পারবে না। এখানেই তোমার জীবন কাটিয়ে দিতে হবে, এমনকি মৃত্যুর পরেও তোমাকে এখানে থাকতে হবে। এখানে যারা থাকে তাদের মৃত্যু নেই। ওর কথাগুলি শুনে ওর দিকে বড় চোখ করে তাকিয়ে রইলাম। এক দৌড় দিয়ে নিচের ফ্লোরে আসলাম, কিন্তু অবাক করা কাণ্ড, কোথাও কোনো দরজা নেই, গেট নেই। আরে আমি তো নিচের গেট দিয়ে প্রবেশ করেছিলাম, তাহলে বের হতে পারবো না কেন? এখানে অনেক মেয়ে রয়েছে, অনেক ছেলেও রয়েছে, তবে এখানে কোনো বয়স্ক লোক নেই। সকলেই যুবক যুবতী, তবে এখানে কোনো যৌনতা নেই। কিভাবে বের হওয়া যায় এই ধান্দায় আমার প্রহর কাটছে। জানতে পারি আমার বন্ধু বেঁচে নেই, এটা ওর আত্মা, এবং আমি যাদের সাথে বসবাস করছি এরা সকলেই আত্মা। তবে কয়েকজন আছে জীবিত মানুষ। তাদের ভিতরে একজন মেয়ে জীবিত, সেও এই মায়াজালে আটকা পড়েছে। এখানের খাবার দাবার সকলের ব্যবহার মনোমুগ্ধকর থাকলেও একজন জীবিত মানুষ সবসময় চাইবে নিজের জন্মভূমিতে ফিরে যেতে। আমিও সেটা চাচ্ছিলাম। এরপর অনেক কষ্টে আমি আলাদা করি কারা জীবিত আছে। জীবিতদের নিয়ে প্ল্যান করি কিভাবে বের হওয়া যায়। অনেক চেষ্টার পরে আমরা একটি পথ পাই। এই রাজমহলের 3 নম্বর ফ্লোরে একটি রুম রয়েছে, যেখানে এখানকার দায়িত্বশীলরা থাকে। সে রুমে একটি মানুষের কঙ্কাল রয়েছে। এই কঙ্কালটির হাড় এনে নিচতলায় যদি দেয়ালের সাথে লাগাই তাহলে দরজা খুলে যাবে। প্ল্যান মতো আমরা 6 জন জীবিত মিলে সেখান থেকে কঙ্কালের হাড় চুরি করি এবং সে রাতেই নিচতলায় গিয়ে দেওয়ালের সাথে হাড় ঠেকালে একটি দরজা খুলে যায়। 6 জন খুব দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ি। কারো কাছে মোবাইল বা আলো কিছুই নেই। আমাদের রাজমহল থেকে বের হতে হতে সকাল ঘনিয়ে এসেছিল। যেহেতু আমি আগেই লোকেশন কিছুটা ধারণা নিয়েছিলাম, তাই সবাইকে নিয়ে সেদিকে রওনা দেই। অবাক করা কাণ্ড, একটু পরেই দেখতে পাই আমাদের সামনে একটি রেল লাইন এবং একটি ছোট খালের উপর একটি ব্রিজ। ব্রিজের পাশে দাঁড়াতেই কিছুক্ষণ পর একটি ট্রেন আসে। ট্রেনটি আমাদের জন্য দাঁড়িয়ে যায়। খুব দ্রুত করে আমরা সকলে ট্রেনে উঠে পড়ি। ট্রেনটির রং ছিল সম্পূর্ণ কালো, কোথাও অন্য কোনো রং নেই। আজব বিষয়, ট্রেনে উঠে শত শত মানুষ দেখতে পাই, কিন্তু প্রত্যেকের গায়ে কালো পোশাক। তখন আমি বুঝতে পারি আমরা আবারও কোনো মায়াজালে আটকা পড়েছি। আমি সাথী 6 জনের সাথে আলোচনা করতে যাই, কিন্তু সেই মেয়েটি যাকে কিনা আমরা জীবিত মনে করেছিলাম সে আমাদের দিকে তাকিয়ে অট্ট হাসি দেয়। আসলে ও জীবিত নয়, বরং একটি আত্মা আমাদের ভুলিয়ে বালিয়ে ট্রেনে উঠিয়েছে। ট্রেনের ভিতরে নানা ধরনের বিনোদন হচ্ছে।
বিশেষ করে নাচ গান প্রচুরভাবে হচ্ছে। এই ট্রেনটির আলাদা কোনো বগি নেই, বাসের মতো পুরো লম্বা একটি ট্রেন, এর আগামাথা দেখা যায় না। আমি আমার 4 জন সঙ্গীকে নিয়ে এই দৃশ্যগুলো দেখছিলাম। কেউ গান করছে, কেউ নৃত্য করছে, কেউ কালো ধোঁয়ার মতো উড়ে বের হয়ে যাচ্ছে, আবার কেউ ভিতরে ঢুকছে। এরা একজনও মানুষ নয়, এরা শরাবের সাথে কিসের যেন মাংস খাচ্ছে, তবে কাঁচা খাচ্ছে, রান্না করে নয়। এবং ট্রেনটি নিজ গতিতে ছুটে চলছে। সেই অবয়বগুলো আমাদের 5 জনকে ট্রেনের অন্য মাথায় ধরে নিয়ে গেল এবং জোর করে আমাদের 5 জনকেই কিসের জন্য কাঁচা মাংস খাইয়ে দিল। আমরা 5 জনই এত জোরে জোরে চিৎকার করছি, কিন্তু কে শোনে কার চিৎকার? আমাদের মাংস খাইয়ে ওরা আবার নাচে গানে বিনোদনে মত্ত হয়ে গেল। আমরা 5 জন সিদ্ধান্ত নিলাম আমরা ট্রেন থেকে লাফ দিব, কিন্তু আবার চিন্তা করলাম যদি লাফ দেই তাহলে মৃত্যু নিশ্চিত, এর থেকে এদের হাতে প্রাণ দেওয়াই ভালো। আমাদের ভিতর থেকে একজন বলে উঠল, কোথাও পানি পেলে তার ভিতরে ট্রেন থেকে লাফ দিব। ট্রেনের দরজা থেকে দেখতে পেলাম দূরে একটি বড় নালার মতো যেখানে পানি রয়েছে। আমরা 5 জন সিদ্ধান্ত অনুযায়ী সেখানে লাফ দেই। আমরা যে লাফ দিয়েছি তাতে ট্রেনের ভিতরে কারো কোনো আসে যায় না, তারা তাদের মতোই বিনোদন করে যাচ্ছে। আমরা 5 জনে সেই নালা থেকে উঠে আন্দাজ করে হাঁটতে থাকি। কখনো বাঘের গর্জনে পালিয়ে বেড়াই, কখনো আবার কোথাও চুপ করে বসে পড়ি। আমরা সকলে ক্ষুধার যন্ত্রণায় মরে যাচ্ছিলাম। গাছ থেকে ফলমূল পেড়ে খেয়ে জীবন কাটাই। মাঝে মাঝে বিশ্রাম নিচ্ছিলাম এবং টানা 3 দিন হেঁটেছি। তৃতীয় দিন আমরা সকলে একটা জায়গায় বসে বিশ্রাম নিচ্ছিলাম, কিন্তু হঠাৎ একটা চিৎকারে জেগে পড়ি। অনেকগুলো শকুন আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। সেখানেই আমরা আমাদের 2 জন সঙ্গীকে হারাই। আমরা বাকি 3 জন পালিয়ে যেতে সক্ষম হই। জীবন বাজি রেখে আমরা সামনে চলতে থাকি, কোথাও বিশ্রাম নেই না। তখন আমাদের সবচেয়ে বড় কাজ হয়ে দাঁড়িয়েছিল জীবন বাঁচানো। হাঁটতে হাঁটতে সামনে গিয়ে একটি ফাঁকা জায়গা দেখতে পাই। সেখানে অনেকগুলো ছোট ছোট ঘর রয়েছে এবং সেখানে অনেকগুলো কালো মানুষ। এরা অনেক খাটো, এদের গায়ে কোনো পোশাক নেই, তবে গাছের পাতা দিয়ে এদের লজ্জা স্থান ঢেকে রেখেছে। বুঝতে পেরেছিলাম এরা কোনো প্রজাতি হবে। ওদের কাছে যেতে ওরা আমাদের সাথে কথা বলে, কিন্তু ওরা এমন ভাষায় কথা বলে যা আমরা জানি না, এবং ওরা আমাদের ভাষা বুঝতে পারে না। অনেক কষ্টে ওদের সাথে ইশারায় কথা বলে আমাদের সমস্যাগুলো বোঝাতে চেষ্টা করি। ওরা ইশারায় আমাদের জানায় ওরা আমাদের সাহায্য করবে। এই প্রজাতিদের পেয়ে আমরা 3 জন কিছুটা স্বস্তি পাই। ওরা 6 জন লোককে আমাদের সাথে দেয়, যেন আমাদের জঙ্গল থেকে বের করে দেয়। তাদের নিয়ে আমরা পথ চলতে থাকি। সামনে ভালুকের খপ্পরে পড়ি। কি আশ্চর্য, ওরা 6 জন ভাল্লুকের সাথে সরাসরি যুদ্ধ করে। এমনকি একটি ভাল্লুককে ওরা মেরে ফেলে এবং বাকি ভাল্লুকগুলো পালিয়ে যায়। প্রায় 20 ঘন্টার মতো চলার পরে আমরা জঙ্গল থেকে বের হতে সক্ষম হই। আমি চেয়েছিলাম এই প্রজাতিদের খুশি করব, কিন্তু তাদের দেওয়ার মতো কিছুই আমার কাছে ছিল না। ওরা আমাদের বের করে দিয়ে খুব শ্রদ্ধার সাথে আমাদের কপালে চুমু দিয়ে জঙ্গলে চলে যায়। এরপর আমরা যার যার বাসায় চলে যাই। বন্ধুদের হারিয়ে আমি অনেকটা ভেঙে পড়ি। যে 2 জন সঙ্গী লুইসের সাথে এসেছিল, ওরা কিভাবে সেই রাজমহলে গিয়েছিল সে ঘটনা লুইস পরবর্তীতে ওদের থেকে জেনেছে। ওদের দুজনার ঘটনা ছিল অনেক বেশি ভয়ঙ্কর। লুইস আমাকে তার সেই সাথীদের ঘটনা শুনিয়েছে। সময় করে লিখে পাঠাবো। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। শহীদুল ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ঘটনা আমাদের উপহার দেওয়ার জন্য। দর্শক শ্রোতা, লুইসের বাকি সাথী 2 জন কিভাবে সেই রাজমহলে পৌঁছেছিল এই ঘটনা আপনারা জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের অনুরোধের উপর ভিত্তি করে শহীদুল ভাইকে অনুরোধ করব ঘটনাটি পাঠাতে।